গুড মর্নিং ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু আমার ডিজিটাল পাঠশালা। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে আমার ডিজিটাল পাঠশালাতে প্রতিদিন সকাল 9:30 থেকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এবং প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে জ্ঞান সন্ধ্যা ব্যাচ চালু হয়েছে, যেখানে প্রতিদিন ক্লাস হচ্ছে সোম থেকে শনিবার, আর প্রতি রবিবার থাকছে মক টেস্ট। সোমবার ভারতের ইতিহাস, মঙ্গলবার ভারতের স্বাধীনতা সংগ্রাম, বুধবার ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল, বৃহস্পতিবার ভারতের অর্থনীতি, শুক্রবার ভারতের রাজনীতি বা সংবিধান এবং শনিবার জেনারেল সায়েন্সের ক্লাস থাকছে। সেই সঙ্গে রবিবার শুধুমাত্র ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সকাল 9:30টায় থাকবে এবং সেই সঙ্গে থাকবে একটা মক টেস্ট পেতে তোমরা আমার ডিজিটাল পাঠশালার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন করে যাও। কমেন্ট বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, তোমরা কমেন্ট করো অথবা ডেসক্রিপশানেও তোমরা লিঙ্ক পাবে, এখান থেকে জানাও। আমার ডিজিটাল পাঠশালার যে উদ্যোগ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। মূলত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে আপকামিং পরীক্ষাগুলো আছে, গ্রুপ সি, গ্রুপ ডি, লাইব্রেরিয়ান এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর, কলকাতা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদের জন্য কিন্তু আপকামিং যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রত্যেকেই এখানে লাইক করো এবং কমেন্ট করো তোমাদের যা কিছু জানবার আছে এবং সেই সঙ্গে শেয়ার করে নাও বন্ধুদের সঙ্গে। এখানে যে সমস্ত কোর্সগুলো ডিজাইন করা আছে সেই কোর্সগুলো তোমরা প্রত্যেকেই অলরেডি জেনে গেছো যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে সমস্ত পরীক্ষা সেই পরীক্ষার জন্যই কিন্তু মূলত এখানকার কোর্সগুলো ডিজাইন করা হয়েছে। এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও। শুরু করছি আজ 13ই আগস্টের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। একেবারে প্রথম, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর। বারবার এই একই কথা কিন্তু আসছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এস ফর স্পেশাল, আই ফর ইন্টেন্সিভ, আর ফর রিভিশন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যাকে বাংলায় বলা হচ্ছে যে নিবিড় সংশোধনী, বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআর। এই এসআইআর নিয়ে এবং অন্যান্য নানা ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের লোকসভা ও রাজ্যসভা আজকের জন্য মুলতবি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এটা গতকালকের খবর, গতকালকের পার্লামেন্টের এখানে কথা বলা আছে। নেক্সট, আবারও পার্লামেন্টের বাদল অধিবেশন চলছে। সেই বাদল অধিবেশনে লোকসভার 2025 ভারতীয় বন্দর বিল পাস হয়েছে। খুব ইম্পর্ট্যান্ট, লোকসভায় ভারতীয় বন্দর বিল অর্থাৎ পোর্ট বিল পাস হয়েছে। লোকসভায় 2025 ভারতীয় জাতীয় বন্দর বিল পাস হয়েছে গতকাল। বন্দর, তার বিকাশ, ভারতীয় উপকূল রেখার সম্ভাব্য সর্বোচ্চ সদ্ব্যবহার, সহজে সমুদ্র বাণিজ্য করা এবং এক্ষেত্রে যেসব আইন রয়েছে সেগুলিকে সুসংহত করতেই নতুন এই বিল আনা হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যেসব নীতি নির্দেশিকা ও আইন রয়েছে তার সঙ্গে সঙ্গতি রেখে যাবতীয় বিবাদ ও নিষ্পত্তি এই নতুন বিল অনুযায়ী আরও সুষ্ঠুভাবে করা যাবে। এই বিল নিয়ে বিতর্কের উত্তরে বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তিনি বলেছেন যে একবিংশ শতাব্দীতে ভারতীয় সমুদ্র বাণিজ্য ক্ষেত্রকে আরও সময় উপযোগী করে তুলতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ খবর, ওবিসি। তোমরা প্রত্যেকেই জানো যে ওবিসি নিয়ে কি চলছে এবং এই শুধুমাত্র ওবিসি কেসের জন্যই কিন্তু দীর্ঘদিন
আমাদের রাজ্যে রিক্রুটমেন্ট থমকে আছে এবং এই রিক্রুটমেন্ট না হওয়ার কারণেই কিন্তু আমাদের মধ্যে যে ব্যাপক হতাশা বাড়ছে এবং ক্যান্ডিডেটসরা যে কন্টিনিউয়াস যে একটা প্রসেসের মধ্যে দিয়ে তাদের যে প্রস্তুতি যাবে সেটা কিন্তু তারা পারছে না। তারা কোথাও গিয়ে হোঁচট খাচ্ছে বারবার, কারণ সামনে পরীক্ষা নেই। আমি তো জানতেই পারছি না যে কবে পরীক্ষা হবে, পরীক্ষা আদৌ হবে কি না, তাহলে কেউ কেন পড়বে? কারণ যে কোনো কাজ করার পিছনে একটা মোটিভ লাগে, একটা উদ্দেশ্য। অর্থাৎ আমার যখন কোনো উদ্দেশ্যই নেই, উদ্দেশ্যবিহীনভাবে কোনো কাজ কখনোই সফল হবে না। তা সত্ত্বেও আমি একটা কথা বলবো যে পরীক্ষা একদিন না একদিন নিতেই হবে। সুতরাং তোমরা কোনো কথায় মাথা না দিয়ে, কোনো কথায় কান না দিয়ে, গুজবে কান না দিয়ে নিজেদের প্রস্তুতি আরও বাড়িয়ে চলো। তো সুপ্রিম কোর্টের ওবিসি সংরক্ষণ মামলার শুনানি পিছিয়ে গেছে। পিছিয়ে কি হয়েছে চলো দেখে নিই। সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ মামলার শুনানি পিছিয়ে গেছে। প্রধান বিচারপতির নাম খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু আসে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি BOR গাভাইয়ের বেঞ্চ এ ব্যাপারে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়েছে। জানিয়েছে মূল মামলার সঙ্গেই আগামী 9ই সেপ্টেম্বর এই আবেদনের শুনানি গ্রহণ করা হবে। উল্লেখ্য যে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র গত বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধা তালিকা বাতিল করে নতুন মেধা তালিকা তৈরির নির্দেশ দেন এবং পুরনো বিধি মেনে 2010 সালের আগে 66টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে আগের মতোই 7% সংরক্ষণ বরাদ্দ রেখে 15 দিনের মধ্যেই ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে আবার শীর্ষ আদালতে আবেদন করে রাজ্য এবং সেই আবেদন পিছিয়ে যাওয়ায় আপাতত হাইকোর্টের নির্দেশই বহাল রইল। এদিকে ওবিসি সংক্রান্ত মূল মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়া সত্ত্বেও কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ নির্দেশিকা জারি করায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রাজ্যকে আদালত অবমাননার মামলা দায়ের করার নির্দেশ দিয়েছিলেন। আগামী বৃহস্পতিবার বিষয়টির শুনানি হবে। এরপরের গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব। গাজায় ইসরায়েলি হানায় 6 জন সাংবাদিকের মৃত্যুর তীব্র নিন্দা করেছে রাষ্ট্রসংঘ। গাজায় ইসরায়েলি হানায় 6 জন সাংবাদিকের মৃত্যুর তীব্র নিন্দা করেছে মানবাধিকার দপ্তর আন্তর্জাতিক রাষ্ট্রসংঘের এবং একে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা বলে উল্লেখ করেছেন। রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিভেন দুজারেক জানিয়েছেন, মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সাম্প্রতিক এই হত্যার নিরপেক্ষ এবং স্বতন্ত্র তদন্তের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য যে গত রবিবার গাজা শহরে ইসরায়েলে আক্রমণে নিহত সাংবাদিকদের মধ্যে 5 জন আল জাজিরা সংবাদ মাধ্যমের প্রতিনিধি। সংবাদ মাধ্যম অধিকার সংক্রান্ত একাধিক গোষ্ঠী এবং কাতার সহ বেশ কিছু দেশ এই হামলার নিন্দা করেছে। বিশ্বের 5ম স্থানাধিকারী ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি গতকাল কোয়ান্টবক্স চেন্নাই গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে আমেরিকার রে রবসনকে হারিয়ে দ্বিতীয় স্থান বজায় রেখেছেন। বিশ্বের 5ম স্থানাধিকারী ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন। মহিলাদের দাবার স্পিড চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের দিব্যা দেশমুখ চীনের লেই টিংঝিকে হারিয়ে দিয়েছে। মহিলাদের দাবার স্পিড চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের দিব্য দেশমুখ চীনের লেই টিংঝিকে 10-3 পয়েন্টে হারিয়ে তার সাফল্য অব্যাহত রেখেছে। এই অনলাইন খেলায় দিব্য 8টি জয়, 4টি ড্র এবং 1টি হারের মাধ্যমে তার আধিপত্য ধরে রেখে কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। পরের ম্যাচে তিনি বিশ্বের 1 নম্বর ইউ ইফান এর মুখোমুখি হবেন। উল্লেখ্য দিব্য সাম্প্রতিককালে কেনেরু হাম্পিকে হারিয়ে ফাইনাল উইমেন্স ওয়ার্ল্ড কাপ জিতে নেন এবং ভারতের 88তম গ্র্যান্ডমাস্টারের স্বীকৃতি পান তিনি। এরপরের গুরুত্বপূর্ণ খবর পাকিস্তানকে নিয়ে। পারমাণবিক হুমকি সম্পর্কে পাকিস্তানি সেনাপ্রধানের মন্তব্য, যে মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভারত। সম্ভাব্য পারমাণবিক হুমকি সম্পর্কে পাকিস্তান সেনাপ্রধানের নাম অসীম মুনির
যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত তীব্র নিন্দা করেছেন। অসীম মুনির ফ্লোরিডার এক অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন যে ভারতের সঙ্গে ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে পরমাণু শক্তিধর দেশ হিসাবে পাকিস্তানও প্রত্যাঘাতের জন্য তৈরি। এরপরে অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর প্রধান নতুন দিল্লিতে ভারতের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন। অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্ট নতুন দিল্লিতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। খুব ইম্পর্টেন্ট, ভারতীয় সেনাপ্রধানের নাম উপেন্দ্র দ্বিবেদী। তার সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক স্থিতাবস্থা বজায় রাখতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং সামরিক সহযোগিতা জোরদার করতে তাদের মধ্যে কথা হয়। অপারেশন সিন্দুর এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ সংক্রান্ত তথ্য স্টুয়ার্টের সামনে তুলে ধরা হয়। চলতি মাসের 14 তারিখ পর্যন্ত স্টুয়ার্ট 4 দিনের সফরে ভারতে রয়েছেন। এরপরের খবর আন্তর্জাতিক হাতি দিবস। আন্তর্জাতিক হাতি দিবস 12 আগস্ট। অর্থাৎ 12ই আগস্ট আন্তর্জাতিক হাতি দিবস পালন করা হয় এবং বিশ্ব হাতি দিবস উপলক্ষে জাতীয় স্তরের যে অনুষ্ঠানটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরে উদযাপিত হয়েছে। জাতীয় বন এবং আবহাওয়া মন্ত্রক তামিলনাড়ু বন দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানটির আয়োজন করেছে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দর যাদব এই অনুষ্ঠানে উদ্বোধন করেছেন এবং এই অনুষ্ঠানে বনে বসবাসকারী বিভিন্ন শ্রেণীর মানুষ, নীতি নির্ধারক, বন্যপ্রাণ বিশেষজ্ঞ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা হাতি সংরক্ষণ এবং মানুষের সঙ্গে হাতির সংঘাতের সমাধানের বিষয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন। উল্লেখ্য, ভারতে বিশ্বের বন্য হাতির প্রায় 60% ভারতে বসবাস করে এবং এদেশে 33টি এলিফ্যান্ট রিজার্ভ এবং 150টি নির্দিষ্ট এলিফ্যান্ট করিডোর রয়েছে। সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে রাখি। 1992 সালে প্রজেক্ট এলিফ্যান্ট লঞ্চ করা হয়। এর পরের অংশে চলে যাব আমরা দ্য হিন্দু নিউজ পেপার থেকে। আপাতত এগুলো ছিল সব অল ইন্ডিয়া রেডিও অর্থাৎ আকাশবাণী সংবাদ থেকে সংগ্রহ করা। এর পরের অংশে আমরা যাব দ্য হিন্দু নিউজ পেপার থেকে। উত্তরকাশী ফ্ল্যাশ ফ্লাড এটা খুব এই ঘটনাটা সামনে আসছে ইদানিংকালে এবং ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে হড়পা বান ইদানিংকালে খুব সামনে আসছে। ফ্ল্যাশ ফ্লাডে কিন্তু একটা নির্দিষ্ট সময় কিন্তু পায় না। এখানে উত্তরকাশী ডিস্ট্রিক্টের ফ্ল্যাশ ফ্লাডের কথা বলা আছে, দেহরাদুন থেকে রিপোর্ট করা হচ্ছে। তো হড়পা বানে কী হয় যে মোটামুটি এই 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যেই কিন্তু গোটা এলাকা জলমগ্ন হয়ে যায়। এটা হচ্ছে কিন্তু ফ্ল্যাশ ফ্লাড, যেখানে কমন ফ্লাড বা সাধারণ যে বন্যা পরিস্থিতি সেখানে কিন্তু একটা এলাকায় জলমগ্ন থাকে প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস এরকম একটা নির্দিষ্ট সময়। কিন্তু ফ্ল্যাশ ফ্লাডে যেরকম দ্রুত জল চলে আসে সেই রকম দ্রুততার সঙ্গে কিন্তু আবার জল নিষ্কাশনও হয়ে যায়। একে ফ্ল্যাশ ফ্লাড বলা হয়, মেঘভাঙা বৃষ্টিও বলা হয়, হড়পাবানও বলা হয়। এই হড়পাবান সৃষ্টি হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, অতিবৃষ্টি বা মেঘভাঙা বৃষ্টি বা তুষারপাত, গলন ইত্যাদি বিভিন্ন কারণে হড়পাবান হয়ে থাকে। এরপরে নেক্সট হচ্ছে কমিউটার্স স্ট্রং বেঙ্গালুরুজ মেট্রো নিউ ইয়েলো লাইন। বেঙ্গালুরুতে মেট্রো লাইন বসানো হয়েছে এবং ভারতবর্ষে প্রথম মেট্রো লাইন চালু হয়েছিল কলকাতায় 1984 সালে। কলকাতায় 1984 সালে 24শে অক্টোবর প্রথম মেট্রো লাইন বসেছিল এবং প্রথম যখন কলকাতায় মেট্রো লাইন বসে
3.4 কিলোমিটার, 3.4 কিলোমিটার রাস্তা ছিল রেলের ট্র্যাক, এবং সেই সঙ্গে ছিল মাত্র 5টা স্টেশন। পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের যে মেট্রো রেলওয়ে নেটওয়ার্ক, সেটা গোটা বিশ্বের নিরিখে কিন্তু থার্ড লার্জেস্ট মেট্রো রেলওয়ে নেটওয়ার্ক ইন্ডিয়া হোল্ডস। একেবারে প্রথম সবথেকে বেশি যে মেট্রো রেলওয়ে নেটওয়ার্ক সেটা আছে চীনের, তারপরে দ্বিতীয় হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তৃতীয় ভারতবর্ষ ইন্ডিয়া, এবং চতুর্থ স্থানে রয়েছে জাপান। তো এখানে বেঙ্গালুরুর মেট্রো লাইনের কথা দেওয়া আছে যে ইমাজিন টেকিং এ রোড ট্রিপ ফ্রম বেঙ্গালুরুজ আরভি রোড টু Bombasandra, usually an hour or more, cowling through heavy traffic on Monday morning. That same journey took just 33 minutes. তো এখানে দেওয়া আছে যে পাবলিক ট্রান্সপোর্টের কি পরিবর্তন, গতির কি চেঞ্জ, যেখানে আগে সাধারণত 1 ঘন্টার বেশি লেগে যেত, সেই স্থান অতিক্রম করতে মাত্র 33 মিনিটেই সম্ভব হচ্ছে এই ইয়েলো লাইন মেট্রো স্টেশনের দৌলতে। নেক্সট গুরুত্বপূর্ণ খবর, এটা আগের দিন এডিটোরিয়াল কমেন্টেও এটা ছিল, আজকে রিপোর্টিং আকারে দেখা যাচ্ছে যে 2 ল্যাঙ্গুয়েজ পলিসি টু বি অ্যাপ্লিকেবল ইন 90% অফ কর্ণাটকাস স্কুল প্যানেল। স্টেট এডুকেশন পলিসি যে প্যানেল, সেই প্যানেল কিন্তু তারা বলছে যে 90% কর্ণাটকার স্কুল, ওয়েদার ইট ইজ পাবলিক অর প্রাইভেট স্কুল, সব স্কুলগুলোকেই কিন্তু এটা ফলো করতে হবে 2 ল্যাঙ্গুয়েজ পলিসি। এডিটোরিয়ালে যে খবর দেওয়া আছে, মূলত দেওয়া আছে যে ইথানল ব্লেন্ডেড ফুয়েল ইঞ্জিনের কথা এখানে বলা আছে যে এথানল ব্লেন্ডিং বিগেন অ্যাজ এ রেসপন্স টু দ্য অয়েল স্টক অফ 1970। 1970-এর দশকে এই এথানল মেশানো, অর্থাৎ পেট্রোলিয়ামের মধ্যে এথানল মেশানো, এটা শুরু হয়। সি হেভি মোলাসেস are not used for sugar making using broken rice, otherwise rot in godowns। অর্থাৎ এখানে কী কী দিয়ে তৈরি হয় সেই বিষয়গুলো বলা আছে ইথানল, এবং তারপরে দেওয়া আছে যে কতগুলো ভেহিকেল ম্যানুফ্যাকচারিং নর্মস দেওয়া আছে, ম্যানুফ্যাকচার ইউরো 2, ইউএস টিয়ার 1, ইন্ডিয়াস BS1, BS2, BS3, এইরকম এখন বর্তমানে যেটা চলছে BS, অর্থাৎ ভারত স্টেজে ভারতবর্ষের যে ভেহিকেলগুলো এখন ম্যানুফ্যাকচার করা হচ্ছে সেগুলো BS6 স্টেজ চলছে, BS6 স্টেজ। এবং এই 6 স্টেজেই বলা হচ্ছে যে প্রত্যেকটা গাড়ির সঙ্গে যে পেট্রোল ব্যবহার করা হবে, যেমন স্টিকার দেওয়া থাকে, দেখবে গাড়ির ট্যাঙ্কে বা গাড়িতে স্টিকার সাঁটানো থাকে E20, ইথানল 20, E5, E15, এইরকম। অর্থাৎ ওই পেট্রোলিয়ামের মধ্যে যে পার্সেন্টটা উল্লেখ করা আছে, সে 5 হোক, 10 হোক, 15 হোক, 20 হোক, এই নির্দিষ্ট পার্সেন্টে ইথানল ব্লেন্ডিংয়ের কথা বলা আছে। এবং ইথানল ব্লেন্ডিংটা ভালো না খারাপ, যদি ভালো হয় কতটা ভালো, কতটা খারাপ, ইঞ্জিনের পক্ষে কতটা ভালো খারাপ ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো দেওয়া আছে এখানে। তবে তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, মূলত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে BS এর ফুল ফর্ম হচ্ছে ভারত স্টেজ নর্মস, বর্তমানে কারেন্ট BS6 চলছে ভারতের। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং দ্য হিন্দু থেকে তোমাদেরকে সহজ করে আমি উপস্থাপন করলাম। থ্যাংক ইউ।